নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুর ঘটনা ঘটেছে একটি মালদহে। আরেকটি অস্ট্রেলিয়া থেকে আসা এক শিশুর শরীরে মিলেছে জীবাণু। তবে এদের থেকে নতুন করে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি বলেই দাবি। জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ২৬শে জানুয়ারি মালদহের কালিয়াচকের ৪ বছরের এক শিশুপুত্র ভর্তি হয়েছিল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসা চলে তার। মার্চ মাসে তাকে কলকাতা নীলরতন সরকার হাসপাতালে রেফার করা হয়। নীলরতন সরকার হাসপাতালে এই শিশুর সমস্ত ধরনের পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ না আসায় ওই শিশুর স্যাম্পল পাঠানো হয় পুনেতে। ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় বুধবার। ৪ বছর বয়সী এই শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা থেকে রেল যোগে ৬০০ কেজি আনারস রপ্তানির উদ্দেশ্যে রওনা হলো ওমানে। আগরতলা রেল স্টেশনে ফ্ল্যাগ অফ এর মধ্য দিয়ে এই আনারস রপ্তানি বাণিজ্যের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। নারামেক ও সিমফেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে রেল যোগে ওমানের উদ্দেশ্যে রওনা হলো ৬০০ কেজি আনারস। এই ৬০০ কেজি আনারস রেল যোগে পৌঁছবে গুয়াহাটিতে। সেখান থেকে বিমানে করে রপ্তানির উদ্দেশ্যে আনারস রওনা হবে ওমানে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে এর সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আনুষ্ঠানিক সূচনার পর কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, আগামী কিছুদিনের মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে আরও ৫ টন আনারস রপ্তানির জন্য রওনা হতে চলেছে। হল্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে ৩০ মেট্রিক টন আনারস রপ্তানির। গত ৫ বছরে দেশের বাইরে আনারস রপ্তানি হয়েছে ৩৩ মেট্রিক টন। রপ্তানি হয়েছে দুবাই, কাতার এবং বাংলাদেশেও। আর রাজ্যের বাইরে আনারস রপ্তানি হয়েছে ১২,৫৫১ মেট্রিক টন। কৃষকরা যাতে স্থানীয় বাজার থেকে বেশি মূল্য পেতে পারে, এর জন্য রাজ্য সরকারের উদ্যোগ। আমাদের ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরামক এবং সিমপেট তারা সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে আমরা আবার দুবাইতে ৫ টনের অর্ডার পেয়েছে এবং ৩০ মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে। এর আগে আমরা আমাদের বিশেষ করে ২০১৮ পর থেকে আমরা দুবাইতে এবং বাংলাদেশে দুবাই, কাতার, বাংলাদেশ এই ৩টা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি। আমরা যদি দেখি, আমরা আনারস রাজ্যের দেশের বাইরে আমরা গত ৫ বছরে পাঠিয়েছি ৩৩ মেট্রিক টন এবং রাজ্যের বাইরে যাতে উৎপাদিত কৃষকরা যাতে তাদের উচিত মূল্য পায় এবং প্রেজেন্ট মার্কেট থেকে যেন বেশি লোকের স্থানীয় মার্কেট থেকে যেন বেশি পেতে পারে কৃষকরা, সেজন্য আমরা এই ব্যবস্থা করছি। আমাদের সরকারের উদ্যোগে এটা করছে এবং রাজ্যের বাইরে অন্যান্য প্রদেশে গেছে গত ৫ বছরে ১২,৫৫১ মেট্রিক টন। এবার আমরা যেটা একটু আগে বললাম, হল্যান্ডের ৩৩ এমটির অর্ডার আলোচনা চলছে এবং এছাড়া দুবাইতে ৫ টন। আজকে গুয়াহাটির এক্সপ্রেসে রওনা দিচ্ছে ৬০০ কেজি এবং গুয়াহাটি থেকে প্লেনে যাবে ওমানে। তো এছাড়াও কিন্তু আমাদের রাজ্যের উৎপাদিত বিশেষ করে কাঁঠাল আমরা বাইরে গেছে 4.4 মেট্রিক টন। বেল, আমাদের রাজ্যের বেল বিদেশে গেছে ২,৫০৭ মেট্রিক টন। তেঁতুল বিদেশে গেছে ৩৯৭ মেট্রিক টন এবং আদা রাজ্যের বাইরে নিজ দেশে গেছে আমাদের দেশের মধ্যে ৪২ মেট্রিক টন এবং বিদেশে গেছে ৩২ মেট্রিক টন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন আরও জানিয়েছেন, কৃষকদের উৎপাদিত কাঁঠাল, তেঁতুল, পান রাজ্য এবং দেশের বাইরে রপ্তানি হয়েছে। তিনি দাবি করেছেন, এই রপ্তানির ফলে কৃষকরা নাকি অনেক বেশি উপকৃত হচ্ছেন।
শান্তন টিভি। আগরতলা শহরে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যবসায়ীর। মৃত ব্যবসায়ীর নাম উত্তম বসাক। প্রতাপগড় একতা ক্লাব সংলগ্ন এলাকা থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হয় উত্তম বসাক। জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নাকি উত্তম বসাককে খুন করা হয়েছে ধোঁয়াশায় পরিবারের লোকজন। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রাজধানীর অদূরে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যবসায়ীর। মৃত ব্যবসায়ীর নাম উত্তম বসাক, বয়স 55, বাড়ি প্রতাপগড় বসাকপাড়া এলাকায়। মৃত ব্যবসায়ী স্ত্রী জানান, প্রতিদিন রাত আনুমানিক 8টা থেকে 8:30টার মধ্যে তার স্বামী বাড়িতে চলে যান। রামঠাকুর সংঘ এলাকায় উত্তম বসাকের দোকান রয়েছে। বুধবার রাত বাড়িতে যেতে দেরি হচ্ছে, তাই তিনি স্বামীর মোবাইলে ফোন করেন। 2বার ফোন করার পর স্বামী ফোন রিসিভ করে জানায় কিছুক্ষণের মধ্যে তিনি বাড়িতে পৌঁছে যাবেন। কিন্তু রাত প্রায় 11টা বাজার পর তার স্বামী বাড়িতে যাননি। তারপর তিনি ফের স্বামীর মোবাইলে ফোন করেন, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। কিছু সময় বাদে তাদের বাড়িতে ফোন যায়। উত্তম বসাককে সংজ্ঞাহীন অবস্থায় প্রতাপগড় একতা ক্লাব সংলগ্ন এলাকায় পাওয়া গেছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে রয়েছেন। সাথে সাথে তিনি জিবি হাসপাতালে ছুটে যান। তখন তার স্বামীর জ্ঞান ফিরে আসে। কপালে, হাতে, মুখে আঘাতের চিহ্ন ছিল। তার স্বামী কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু বলতে পারছিলেন না। স্বামীর সাথে দোকানের টাকা, চাবি, মোবাইল সবকিছু ছিল। রাতে জিবি হাসপাতালে তার স্বামীর মৃত্যু হয়। মৃত উত্তম বসাকের স্ত্রী জানান, তার স্বামীর স্কুটিও ঠিকঠাক রয়েছে। তারপরও কিভাবে তার স্বামীর এমনটা হলো তিনি বুঝতে পারছেন না। 7টা বাজে, তাই হঠাৎ করে আমি ফোন করছি। সবসময় তো 8:30 8:30টার দিকে তার বাড়ি দেয়। এরপরে তোমার আমি ফোন করছি, ওর ফোনটা রিসিভ করছে না। তারপর মানে দ্বিতীয়বার ফোন রিসিভ করছে পরে মানে কি কইছে যে আমি আধা ঘন্টার ভিতরে আইতেছি। এরপর 9:30 বাজে, আমি তো কি 9:30 বাজে আয় নাকি লিখে আরও আমি আর ফোন করছি না। আরও 10:30 11টা বাজে তখন আবার কে জানি ফোন করছে, মানে হের বাবার মোবাইলে ফোন করছে পরে তা আমি বলছি কে এটা, আমার হাজব্যান্ডের মোবাইল। কে ফোন করতে কি আমি আমার এমন আপনি হাজব্যান্ড, আমি তো আমার হাজব্যান্ড। তারপরে আপনি জীবিতে আছে, মানে অজ্ঞান অবস্থা। তারপর আমি জীবিত, আমি তো কীভাবে জানবো, তখন আমি কেউ পাইতেছে না। বৃহস্পতিবার জিবি হাসপাতালে ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। উত্তম বসাকের কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশাস রয়েছে পরিবারের লোকজনদের মধ্যে। উত্তম বসাককে হত্যা করা হয়েছে নাকি যান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। যদিও ঘটনা তদন্তে নেমেছে পুলিশ, এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। শান্তন টিভি। অতিরিক্ত বৃষ্টির ফলে ভূমিধসের কারণে এক ব্যক্তির বসত ঘরের দেয়াল ভেঙে যায়। ঘটনা দেউছড়া এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায়। এই ভূমিধসে গর্ভবতী এক গবাদি পশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন গৃহকর্তা। বৃহস্পতিবার ভোর রাতে ভারী মাত্রার বৃষ্টিপাত হয় দেউছড়া এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায়। অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয় বাসিন্দা গণেশ তাঁতির বাড়ির পেছনের টিলাভূমিতে ধস নামে। এই ভূমিধসের ফলে গণেশ তাঁতির বসত ঘরের দেয়াল ভেঙে যায়। গণেশ তাঁতি ও তাঁর স্ত্রী মীরা তাঁতি এবং তাদের একমাত্র পুত্র সন্তানটি সেই সময় ঘুমিয়েছিল। গভীর রাত থেকে শুরু হয় ভারী মাত্রায় বৃষ্টি। বৃহস্পতিবার ভোরে সেই অতিমাত্রায় বৃষ্টিতে ভূমি ধসে পড়ে গণেশ তাঁতির ঘরের উপর। ভেঙে যায় ঘরের দেয়াল। মীরা তাঁতি এবং তার ছেলে কোনো রকমে গণেশ তাঁতিকে উদ্ধার করে ঘর থেকে বের করলেও বাঁচাতে পারেনি সেই গর্ভবতী গবাদি পশুটিকে। বৃহস্পতিবার সকালে মীরা তাঁতি সাহায্যের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হলেও বিকেল পর্যন্ত কোনো ধরনের সহায়তা পাননি। 10টার সময় স্লিপ পরিয়া ঘর ভাঙছে। ওই তো টিলা পাহাড় পরিয়া ঘর ভাঙছে আমার বিল্ডিং ঘর। আর আমার বুড়া ঘুমাই রয়েছিল, টানিয়া বার করছে কমর পর্যন্ত। পরে আমার ছাগল গাভী আছে, বাচ্চা একটা আছে, গাভীন আছে। এখন ছাগলও বার করতে পারছি না, কিছু না। আমরা এখন 2জন বাচ্চা আর একজন মরা অবস্থা। ছাগলটা কই আছে এখন? মাটির ভিতরে, মাটির নিচে রইছে। ও জানাইছো নি কেউ? জানাইছিল তো, ওই তো তারা কালকে আইয়া বার করবো কইছিল, আইয়া বার করছে না, কিছু না। কে কারা? পঞ্চায়েতের মানুষ। আপনার নাম কি দা? মীরা তাঁতি, গণেশ তাঁতি। এটা কোন জায়গা? ওইটা আমরা ভূঁইয়াপাড়া। কত নম্বর ওয়ার্ড?
4 নম্বর। এটা কি ভগবাননগর পঞ্চায়েত? না, তাইলে ওই তবে অতিমাত্রায় বৃষ্টিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ভূঁইয়াপাড়া এলাকার বাসিন্দারা। শান্তন টিভি। সড়ক দুর্ঘটনায় আহত 2 ঘটনা সোনামুড়া মহকুমার রাঙ্গামাটিয়া স্কুল সংলগ্ন এলাকায়। TR073991 নম্বরের একটি অটো নিয়ে সুরেশ নোয়াতিয়া তৈবানদাল থেকে সর্বতারা নোয়াতিয়া এবং সুমিত্রা নোয়াতিয়াকে নিয়ে মেলাঘরের দিকে আসছিল। মেলাঘর সোনামুড়া মূল সড়কে রাঙ্গামাটিয়া স্কুলের সামনে আসতেই পেছন দিক থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় অটোটিকে। এতে গাড়ির চালক সুরেশ নোয়াতিয়া এবং সর্বতারা নোয়াতিয়া আহত হয়। সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মেলাঘর হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেলাঘর হাসপাতাল থেকে তাদেরকে পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে। কিছুক্ষণ আগে আমি সোনামুড়া সিএসসি থেকে দুজন পেশেন্ট রিসিভ করি, সুরেশ অ্যান্ড সুমিত্রা নোয়াতিয়া। সুরেশ ওর ক্লিপিক্যাল ফ্র্যাকচার হয়েছে হাতের এখানে। আমাদের এখানে যেহেতু অর্থোপেডিক ডাক্তার নেই, আমরা ওকে জিবি রেফার করেছি। আর আরেকটা পেশেন্ট সুমিত্রা, ওর মুখের মধ্যে অনেকগুলো ইঞ্জুরি আছে। বৃহস্পতিবার উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের কৃতী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক বিমল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যাম সুন্দর দত্ত, শিক্ষক সঞ্জীব ভট্টাচার্য। পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজটা শিক্ষক শিক্ষিকাদের। অভিভাবকরা আগ্রহ দেখালে বেড়ে যাবে তাদের ছেলে মেয়ের ইচ্ছা শক্তি। ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য বলেন তিনি। রূপ দিয়েছেন এই দুজন ছাত্রছাত্রী, অর্থাৎ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চললে কোনো প্রতিকূলতা, কোনো বাধা সংকটে যে এগুলোর পথে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না, তার প্রকৃষ্ট উদাহরণ এই দুজন ছাত্রছাত্রী। আমি এখানে উপস্থিত ছাত্রছাত্রীদেরও বলবো, লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাও এবং কোনো প্রতিকূলতা। সোনামুড়া মহকুমা সদরের টাউন মাদ্রাসা এবং দাউদ হারানি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক মনোজ রায় এবং দেবপ্রসাদ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্কুলে বৃক্ষরোপণ করা হয়। কেন্দ্রীয় সরকার নজর দিয়েছে, সবগুলোতে যদি জায়গা না থাকে দুটো হলেও গাছ বাধ্যতামূলক থাকতে হবে। আর বিশেষত যেখানে জায়গা থাকবে ওইখানে কিচেন গার্ডেন করার জন্য সারা রাজ্যব্যাপী আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো বুনিয়াদী শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় আমরা প্রত্যেকটা মাদ্রাসাতে অনুষ্ঠান করছি যে কেন গাছ লাগানোর দরকার, আলোচনা সভা হচ্ছে, সঙ্গে আমরা বৃক্ষরোপণ করছি, যাতে বাচ্চারা যারা আগামী দিনের ভবিষ্যৎ ওরা যাতে এ সম্বন্ধে বুঝতে পারে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।